নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। রাম মন্দির নির্মাণে বরাকের অনেক অবদান রয়েছে বললেন সেদিনের কর সেবকরা। রাম মন্দিরের আবেগে আজ বিশাল র্যালি শিলচরে। শিলচর যেন ছোট অযোধ্যা। রামনগর বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত বার্মিজ সুপারের গাড়ি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা খবর। কাল অর্থাৎ 22 জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরের। সারা দেশের সঙ্গে শিলচরও রামময়। এই মন্দির প্রতিষ্ঠায় শিলচর তথা বরাকের মানুষের বিশাল অবদান রয়েছে। এখান থেকে 21 জন করসেবক গিয়েছিলেন অযোধ্যায়। এখানকার এক যুবক বিতর্কিত ধাঁচা ভাঙতে সক্রিয় অংশ নেন। তাই রাম মন্দিরের সঙ্গে এই শহরের এই উপত্যকার হিন্দুদের নারীর সম্পর্ক রয়েছে। এই দিনটির তাৎপর্য ও ইতিহাস নিয়ে জানালেন আরএসএস নেতা শশীকান্ত চুথাইয়ালা ও খৌনিশ চক্রবর্তী। হিন্দু সমাজের গত 800 বছরের দীর্ঘ তপস্যা তার ফলপ্রাপ্তির সময় চলে আসছে। বিদেশি আক্রমণকারী বাবর অযোধ্যার রাম মন্দির ধ্বংস করার পরে 900 বছর পর্যন্ত 800 বছর পর্যন্ত এই তপস্যা চালু আছে। মুসলিম কাল গেল, ব্রিটিশ কাল গেল, তখন তো কোনো কথাই নাই। 36 টাইম এই মন্দির আবার প্রাপ্ত করার জন্য সংঘর্ষ হয়েছে, অনেক লোকের মৃত্যু হয়েছে। কিন্তু হিন্দু সমাজ তখন দুর্বল হওয়াতে এই আন্দোলন সফল হয়নি। ভারত স্বাধীন হওয়ার পরে অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা, কিন্তু তখনকার যারা শাসক ছিলেন এই শাসকের নেতৃস্থানীয় লোকের আর ভুয়া সেকুলারিজমের নামে ইচ্ছাই ছিল না। তাই কোনো যারা ভালো কার্যকর্তা ছিলেন কংগ্রেসের মধ্যে তাদের ইচ্ছা শক্তির অভাব ছিল। তার ফলে 1980 আগে পর্যন্ত তার সরকার কোনো স্টেপ নেয়নি। 80 দশকের পরে আর এই আন্দোলনের একটা গতি আরম্ভ হয়েছে। বিশেষ করে ভারতীয় জনসংঘ বা ভারতীয় জনতা পার্টি হাতে নেওয়ার পরে গতি এটা আসছে। হিন্দু সমাজও আস্তে আস্তে সক্রিয় হয়েছিল, আর তার প্রেশারের ফলে রাজীব গান্ধী স্বয়ং আর মন্দিরের তালা খুলতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এতটুকু হওয়ার পরে কাজটা স্টপ হয়েছে। শেষে হিন্দু সমাজের শক্তির কম পড়লে পড়ে আর প্রয়ত্ন চালু আছে, অনেক চেষ্টা চলছে, কিন্তু সরকার পক্ষে যে বাতাবরণ তৈরি করার কথা ছিল ওটা করতে পারেনি। সরকার ভয়ও পাইছে, সেকুলারিজমের ভূতও ছিল। কিন্তু শেষে হিন্দু সমাজকে নিজের শক্তি প্রদর্শন না করলে হবে না। এরকম কারা সেবা যে আন্দোলন চলছে, এই কারা সেবার মধ্যে অনেক কারা সেবকদের মৃত্যু হলো। আর শেষ পর্যন্ত অধৈর্য হয়ে হিন্দু সমাজ আর সরকারের পক্ষে হবে না, শান্তির সাথে হবে না, এই মন্দিরের যে ঢাঁচা আছে, মসজিদের ঢাঁচাটা ভেঙে দিলেন, আর একটা তো কাজ পুরো হলো। এটা হওয়ার পরে আবার 30 বছর লাগলো, তারপরে 25-30 বছর লাগলোই। তার কারণ আছে কি সরকারের ইচ্ছা শক্তির অভাব। কিন্তু হিন্দু সমাজ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, কোথাও রামশিলা পূজন আছে, কোথাও শিলা পূজন আছে, কোথাও রথযাত্রা আছে, তার মধ্যে হিন্দু জাগরণের কাজ চালু রাখছে। আর শেষ পর্যন্ত সরকারের পরিবর্তন হয়েছে। সরকার একটু অনুকূল বাতাবরণ আসার পরে 1914 পরে হিন্দু সমাজের শক্তি, স্বাভাবিক শক্তি, তার একটা জোর পেয়েছি আমরা। আর তারপরে এই যে সরকার গতি বাড়লো, কোর্টে যে বছরকে বছর ধরে কোর্টে যে পেন্ডিং ছিল কেস, এই কেসের রেজাল্ট হয়েছে, হিন্দু সমাজের পক্ষে নির্ণয় এসছে, সারা সমাজ খুব খুশি হয়েছে। আর তার সাথে সাথে সরকার আর শিলা পূজনও করেছেন, তারপরে ব্যবস্থায় করেছেন। আর আছে আগামীকাল তার
পরশুদিন তার প্রতিষ্ঠাপনা দিবস এসে পড়ছে। এটা আমরা খুব আনন্দিত। সরকার, শুধু সরকার যদি অনুকূল থাকলেও কাজ হতো না, সম্পূর্ণ হিন্দু সমাজ, কি ভাষা, কি জাত, কি উপজাত, সব নিয়ে তারা একত্রিত হয়েছেন। আসামের আমরা দেখেছি জনজাতি, বাগানের লোকেরা সমস্ত একত্রিত হয়ে যে সামাজিক জাগরণ, হিন্দু সমাজের জাগরণ, হিন্দু পুনরুত্থানের যে একটা স্বপ্ন আমরা দেখেছিলাম, তার ফলে এই কাজটা সফল হয়েছে। শুধু সরকারের গতি ইচ্ছাতে এই কাজটা কোনোদিন হতো না, তার সাথে সামাজিক যে শক্তি লাগে, সামাজিক শক্তি না হলে কাজ হতো না। আমার মনে হয় কি আগামীকাল এটা খুব ভালো শুভ লক্ষণ। আর সম্পূর্ণ হিন্দু সমাজের সমস্ত রাগ দ্বেষ, যত ইচ্ছা আগে যত আছে, কোনো ক্রোধ আছে, রাজনৈতিক মতভেদ ভুলেও এই রাষ্ট্রীয় কার্যক্রমে সব হিন্দু সমাজ আর একত্রিত হয়ে আর জয় শ্রীরাম নারা দিয়ে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য আছে, এই ঐতিহ্য যদি আমরা পালন করতে পারবো, তো আমরা যে ভারতবর্ষ নিশ্চয়ই এই রামচন্দ্রের নামে আর একদিন ভারতবর্ষ উচ্চ শিখরের আর বিরাজমান করবে। হিন্দু সমাজের সাথে ভারতবর্ষে অন্যান্য সমাজও আছে। আর আমাদের তো কথা আছে কি হিন্দু একদম সেকুলার যাকে বলে এরকম না, আমরা তো মোস্ট সেকুলার হিন্দু আছে। তার মধ্যে কোনো পূজা পাঠ কোনো ভেদ নাই, যে কোনো পূজা, যে কোনো পদ্ধতি, যে কোনো উপাসনা যাকে তাকে করলে আপত্তি। ভারতবর্ষে আমরা 33 কোটি দেবতা আছে আমরা বলি, যে আমরা যদি একটা যিশু আর একটা ইসলাম মানে মোহাম্মদ যদি বাড়ে, আমাদের কোনো ক্ষতি নাই। তার এই যে রাষ্ট্রীয়তা যে ভাব আছে, আমাদের জন্মস্থান, আমরা আমাদের মূল স্থান ভারতবর্ষে আছে। প্রাচীনকালে যাই হোক, আমরা মত পরিবর্তন করলাম, উপাসনা বদলি করলাম, কি আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন। এই নিয়ে অনেক হিন্দু সমাজের লোক, বিভিন্ন ধর্মের লোক, মুসলমান হোক খ্রিস্টান হোক, আর তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। আর তারা জায়গায় জায়গাতে বার্তাও দিয়েছেন, চেষ্টাও চালাচ্ছেন, আমরা নিজে দেখছি আমি। তো এটা খুব শুভ লক্ষণ বলে আমি ভবিষ্যতের ভারতে আর সম্পূর্ণ ভারতবর্ষ এক হিন্দুত্বের নামে সবাইকে আমরা সংগঠিত করতে পারবো। এটা স্বপ্ন যে আছে, এটা আমরা পূর্ণ করতে পারবো। জায়গা নেই ঘুষেগা, এরকম মুলায়ম সিং যাদবের ঘোষণা ছিল। তো সেই সময়ে দেখা গেল যে সমস্ত অযোধ্যাকে একটা সেনা ছাউনিতে পরিণত করে নেওয়া হয়েছে। অযোধ্যা যেদিন নির্দিষ্ট ছিল কর সেবার, সেই নির্দিষ্ট দিনে দেখা গেল ঠিক নির্দিষ্ট সময়ে কর সেবকরা সেখানে হাজার হাজার কর সেবক সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন, এবং তারা সেখানে গিয়ে সেই যে বিতর্কিত ধাঁচা যেটাকে বলা হতো বাবরি মসজিদ, তো সেই বিতর্কিত ধাঁচার উপরে উঠে গেছেন। উপরে উঠে গিয়ে অনেকে মানে এটাকে ভাঙার চেষ্টা করছেন, তার ফটো অনেক জায়গাতে আছে। ওই সময় মুলায়ম সিং সরকার গুলি চালিয়ে দিল, গুলি চালিয়ে অনেক কর সেবককে হত্যা করলো। তাদের রক্তে সরজু নদীর জল লাল হয়ে গেল। সরকার তখন বাধ্য হয়ে সব জায়গাতে কারফিউ দিয়ে দিল। মানে কিন্তু আন্দোলন আর সরকারের বিরুদ্ধে যে রোষ সেটা প্রকট হতে থাকলো। এই বিষয়ে তখন আমাদের বরাক ভ্যালি থেকেও অনেকেই কর সেবক হিসেবে গিয়েছিলেন। যেমন আমাদের তখন বিভাগ কার্যবাহ ছিলেন শিবব্রত সাহা করিমগঞ্জের, উনি লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করেন, এই কিছুদিনের মধ্যে অবসর নেবেন। শিবব্রত সাহা, চন্দনদা উনি ছিলেন, সলিলদা ছিল, আরো অনেকে ছিলেন, যাদের কয়েকজনের সাথে ইদানিংকালে ইন্টারভিউ নিচ্ছেন। আমাদের কয়েকজনের ইন্টারভিউ আছে। আমাদের অভিজিৎ নাথ, ডক্টর অভিজিৎ নাথ আমাদের প্রান্তের প্রচার প্রমুখ, উনি ইন্টারভিউ নিয়ে সেটা রেখেছেন। তো
সেই দিনের সেই ঘটনার পরে আরো আন্দোলন হয়েছে, শিলান্যাস অমুক তমুক এই সেই, অনেক জায়গাতে তখন মন্দিরের একটা শিলান্যাস করা হয়েছে, মন্দিরের গর্ভগৃহের না, কিন্তু সরকারের দখলে যে জায়গা সেই জায়গা সরকার ছাড়ছে না। অন্য একটা জায়গাতে চবুতরার রাম চবুতরার কাজ শুরু হবে, এরকম ভাবে অনেক জায়গাতে কাজ হয়েছে। এরপরে 1992 সালের 6 ডিসেম্বর সেই দিন সত্যাগ্রহ এবং কর সেবা করার উদ্দেশ্যে অনেক কার্যকর্তারা সেখানে গিয়ে উপস্থিত হলেন। আর কার্যকর্তাদের উপস্থিতিতে কর সেবা হবে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। তো সেই সময় কর সেবা শুরু হলো। লালকৃষ্ণ আডবাণী সেখানে উপস্থিত ছিলেন, সংঘের সরকার্যবাহ আমাদের শেষাদ্রিজি HV শেষাদ্রি উনি উপস্থিত ছিলেন, মুরলী মনোহর যোশী, এরকম ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। আর সেখানে কর সেবকরা খুব কম সময়ের মধ্যে, উমা ভারতী এরা ছিলেন, খুব কম সময়ের মধ্যে সেই বিতর্কিত ধাঁচা ধ্বস্ত হয়ে গেল। লালকৃষ্ণ আডবাণী বলেছেন যে এই ঘটনাটা আমার কাছে একটা বিস্ময়কর ঘটনা। আমি বিশ্বাসই করতে পারি না যে এত কম সময়ের মধ্যে এই যে ধাঁচাটা ভাঙতে মানে একদম বিধ্বস্ত হয়ে যাবে। সেটা ছিল যে বেলা প্রায় 11টা সাড়ে 11টার সময়ে শুরু হয়েছে, কর সেবকরা তাদের দখলে নিয়ে নিয়েছেন। আর বিকাল 4টার মধ্যে একদম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। এই ঘটনাটা প্রথমে টিভিতে বা কিছুতে আসেনি, শুধু অযোধ্যাতে গন্ডগোল হয়েছে এটা আসছে। রাত্রে 8টার সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও একটা মানে রেডিও ভাষণ দিলেন, তার মধ্যে দুঃখ প্রকাশ করলেন, বললেন যে এদের বিরুদ্ধে কড়া শাস্তি মানে ব্যবস্থা নেওয়া হবে। তারপর বলা হলো যে কল্যাণ সিং এর মন্ত্রিসভা এবং রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের যে মন্ত্রিসভাগুলো, সেই মন্ত্রিসভাগুলোকে মানে করা হলো, বাতিল করা হলো। সেখানে রাষ্ট্রপতির শাসন জারি হলো। এই আর ঘোষণা করলেন যে মন্দির মানে সেই যে ধাঁচা, সেই ধাঁচা ডেমোলিশড হয়ে গেছে। 2-3 দিন সেখানে কর সেবকেরা ছিলেন। কর সেবকেরা সেখানে থেকে তারা সেই জায়গার মধ্যে একটা অস্থায়ী ছাউনি তৈরি করলেন, ত্রিপল দিয়ে, পলিথিন দিয়ে অস্থায়ী। সেই দিনটিতে বিতর্কিত বাবরি ধাঁচা ভাঙতে গিয়েছিলেন বরাকের সন্তান দীপক দাস। তিনি জানিয়েছেন কিভাবে সেদিনের ঘটনা ঘটেছিল। আজ রাম মন্দির নির্মাণের সময় এদের অবদান কোনোভাবে ভোলার নয়। আমি ডক্টর দীপক কুমার দাস, বাড়ি পাঁচগ্রামে, এখানে স্থানীয় বাসিন্দা। 1992 সালের 6 ডিসেম্বর কর সেবার জন্য বিশ্ব হিন্দু পরিষদ সবাইকে আহ্বান করেছিল। এই অঞ্চল থেকে আমি ও আমার এক বন্ধু উমাকান্ত চন্দ্র 30 নভেম্বর পাঁচগ্রাম থেকে যাত্রা শুরু করি। সেখানে কিছু স্থানীয় লোক আমাদেরকে সম্বর্ধনা করে ট্রেনে উঠিয়ে দেয়। আমরা গুয়াহাটি গিয়ে পৌঁছি। গুয়াহাটি পৌঁছার পরেই গুয়াহাটি থেকে GL এক্সপ্রেসে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে 51 জনের টিম নিয়ে যাত্রা শুরু করি অযোধ্যা। 2 তারিখ ও 3 তারিখ দুপুর আড়াইটার সময় গিয়ে অযোধ্যায় পৌঁছি।
অযোধ্যাতে তখন কর সেবকদের লোকারণ্য। পরদিন সকালবেলায় আমাদেরকে কর সেবার জন্য বলা হলো। আমরা পৌঁছার পরেই কর সেবকদের মধ্যে কিছু লোককে সুরক্ষা বিভাগের জন্য অনুমোদন করা হলো। সেই 275-এর মধ্যে আমি একজন ছিলাম সুরক্ষা বিভাগে। আমরা সেখানে গিয়ে পৌঁছলাম। মধ্যে 2-3 দিন অর্থাৎ 5 তারিখ পর্যন্ত অযোধ্যার সেই প্রাচীন নগরীর বিভিন্ন স্থল পরিদর্শন করে 5 তারিখ রাত্রেই আমাদেরকে বলা হলো সুরক্ষা বিভাগের যারা আছেন আপনারা গিয়ে উত্তরপ্রদেশ পুলিশ অর্থাৎ পিএসসির সামনে গিয়ে দাঁড়াবেন। তখনও পর্যন্ত কি করা হবে আমরা বুঝতে পারিনি। ভোরবেলা আমরা লাইনে দাঁড়িয়েছি, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন নেতৃত্ব তথা লালকৃষ্ণ আডবাণী এরা আমাদের সাথে গিয়ে নমস্কার বিনিময় করা হয়। আর এখান থেকে লাইন ধরে আমরা দুপুর 11টার সময় মন্দির চত্বরে গিয়ে পৌঁছি। এর আগের দিন আমরা মন্দিরে গিয়ে খুব কড়া সুরক্ষার মধ্যে দিয়ে মন্দির দর্শন করি এবং সেই ঢাঁচার মধ্যেই রামলালাকে দর্শন করি। পরের দিন কর সেবা শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি, অমনি সময়ে কর সেবকদের ভিড়ের মধ্যে দিয়ে সব কর সেবকরা ঢুকে যায় ওই গম্বুজের উপরে। প্রায় 11:30টার সময় ঘেন্তি কুদাল দিয়ে যখন নিচে কিছু দাবানো হলো তখনই প্রথম গম্বুজ 12:30টায় পড়ে গেল, দ্বিতীয়টা 2:30টায়, আর 4:45টার সময় তৃতীয়টা পড়ে গেল। জালির রেলিং ছিল, কর সেবকদের ঠেলায় সেই রেলিংগুলো সব ভেঙে ফেলা হলো এবং গোলামির ধাঁচা সেখান থেকে ভেঙে দেওয়া হলো। আমরা স্থানীয় লোক তারা অন্যান্যদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে আগেও কি মসজিদ ছিল? বলছে এটা মসজিদ শুধু গম্বুজটা, ভিতরে পূজা অর্চনা চলছিল 1949 সাল থেকে। দুর্ভাগ্যের বিষয় সোমনাথ মন্দির লৌহমানব বল্লভভাই পেটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী উনি তৈরি করে নিলেন, কিন্তু অযোধ্যায় তৈরি হয়নি। 500 বছরের গোলামির ধাঁচা যখন ভেঙে গেল, মাটি সরানোর পরে সেই নিচ থেকে আমাদের যে মন্দির চত্বরে বিভিন্ন ধরনের লোকের নাম দিয়ে উৎসর্গ করে এরকম কিছু প্লেট পেলাম যেটাতে নাম লেখা আছে। সেখানে একটা হনুমান মন্দিরও আছে। তারপরেই ভূষণ্ডির কাঠ 6 ফুট লম্বা একটা রূপার মঞ্চ বেরোলো, যেটার মধ্যে রাম, সীতা এবং লক্ষ্মণ ও ভূষণ্ডির কাঠ আছে। এই ভূষণ্ডির কাঠ ও রাম সীতাকে সমস্ত সংগ্রহশালায় নিয়ে আসা হলো। 14টি গম্বুজ, যে গম্বুজ ছিল কষ্টি পাথরের তৈরি। বলা হচ্ছে রাজা বিক্রমাদিত্য 1200 শতাব্দীতে সেই কষ্টি পাথর, বিক্রমাদিত্যর সময়ে যে কষ্টি পাথর দিয়ে মন্দির তৈরি করেছিলেন, সেই মন্দির 1528 সালে মীর বাকি ধ্বংস করে দিয়ে শুধু উপরটা রেখেছিল। নিচের যে ইটগুলো ছিল জয় শ্রীরাম লেখা এবং উপরের ইট। সেই মন্দিরে যে সংগ্রহশালাতে বিভিন্ন হিন্দু দেবদেবী এবং তার মূর্তি সব কিছু সংগ্রহশালায় নিয়ে আসা হলো। কর সেবকদের কাজ যথারীতি সম্পূর্ণ হয়ে ওই দিন রাত্রে 7টার সময় আবার নতুন করে ধাঁচা তৈরি করা শুরু হলো। 3 ওয়াল সহ সেই ধাঁচাকে কমপ্লিট করা হলো ইট এবং কংক্রিট দিয়ে। পরের দিন সকালে র্যাপিড অ্যাকশন ফোর্স এসে সমস্ত মাইককে জব্দ করে দিল। কর সেবকরা দ্রুত বাড়ি যেতে শুরু করলো। আর সেখান থেকে আমরা শেষ করেই চলে আসলাম রেলওয়ে স্টেশন। আর সেখান থেকেই গোটা ভারতবর্ষের এক থমথম অবস্থা শুরু হলো যে কি হবে কি না। আমরা যথারীতি বেনারস থেকে, অযোধ্যা থেকে উঠে বেনারস হয়ে গৌহাটি আমরা পৌঁছলাম। গৌহাটি থেকে শিলচরে 5 গ্রামে এসে পৌঁছলাম। আর এই হলো কর সেবার আমাদের সমস্ত বৃত্তান্ত শেষ। এখন এই রাম মন্দির সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ মানে রাম মন্দিরের বর্তমান অবস্থা হলো গোটা অযোধ্যাকে কুল নাচানো পরিবর্তন করে দেওয়া হয়েছে। নতুনভাবে কিছু করা হয়েছে এবং কালই প্রাণ প্রতিষ্ঠা হবে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা নয়, শুধু গোটা বিশ্বের মানুষরাই আনন্দিত যে আমাদের জীবনদশায় সেই একটা মন্দির যেটা হচ্ছে শুধু মর্যাদার এবং
আমাদের যে অস্তিত্ব ও হিন্দুত্বের যে অবস্থা, সেই অবস্থাকে পুনর্জাগৃত করার জন্যই আমি রাম জন্মভূমি ন্যাস মঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রীরাম। আমরা সরকার এবং বিভিন্ন সহযোগী গোটা ভারতবর্ষের হিন্দু সমাজ যে সুচারুরূপে সেই মন্দিরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্দে মাতরম। বিরতির পর আবারও ফিরে আসছি রাম মন্দিরের আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারাপুর শিববাড়ি থেকে এই কুকুরটি হারিয়েছে। যদি কেউ এই কুকুরের সন্ধান পান তাহলে 7099 759421 9954 967475 অথবা 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। রাম মন্দিরের ইতিহাস নিয়ে এছাড়াও আরও অন্যান্য করসেবক জানালেন তাদের অভিজ্ঞতার কথা। অযোধ্যা তো 1991 10 জানুয়ারি পৌঁছি গিয়ে আমরা 11 তারিখ আর সত্যাগ্রহ আসিল। সত্যাগ্রহ তো এখানে আর সরজু নদীতে স্নান টান করি আমরা প্রমুখ আসলা ভাস্করজি। তো আমরা এখানে গিয়া সত্যাগ্রহতে অংশ নিছি। তারপরে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করিয়া এখানে কথা মতো আমরা বাড়ি পর্যন্ত পৌঁছানি। এর লাগে যে অ্যারেস্টের আমরা নামের দিছে এটাই কইছে টিকেট। তো এরপরে আমরা এখান তনে আর ঘোরাঘুরি করে আর সাধু সন্তরার প্রণাম টনাম করলাম। এখানে লালকুটি একটা জায়গা, ওইটার মধ্যে আর গুলি হয়েছিল এর আগে, ওইটার চিহ্ন অন্য দেখলাম। রাম মন্দির যেটা আসিল এখানেও গেলাম। এখানে দেখলাম সব 12টা খুঁটি আছে কষ্টি পাথরে, রাম সীতা হনুমান সব মূর্তি, 2টা গেইটও সব দেখি আমরা। আর অস্থি কলস বিসর্জনের লাগি আমরা গেলাম। আর হরিদ্বার এখানে সাধুসন্তরা গেলা, বিসর্জন অনুষ্ঠান দেখলাম। রাত্রে এখানে থাকলাম হরিদ্বার। তারপরে আমরা আর গেলাম বিশ্বনাথ দর্শন করলাম। তারপরে আবার ওখান থেকে এলাহাবাদ ট্রেনে উঠিয়া আর আমরা আই গেলাম বদরপুর পর্যন্ত। তারপর তো ঘরে আই গেলাম।
আরেকবার আমরা 2003-এ আর আমরা ধর্ণা কার্যক্রম আসিল, তখন রামনবমীর সময় দিল্লিতে আমাদের একটা স্থানে আর এখানে তাঁবু টাবু টানিয়ে আমাদের রাখা হয়েছিল, আর আমরা এখানে পার্লামেন্টের বাইরে ধর্ণা দিছিলাম। এই অনুষ্ঠানে সামিল হইয়া আবার আমরা ঘরে ফিরিয়ে আইলাম। জয় শ্রীরাম। নাম শ্রী সুদীপ দুসাদ, বাসা ছোট দুধ পাতিল। বাবার নাম স্বর্গীয় পতিরাম দুসাদ, মার নাম গৌরানী দুসাদ। আচ্ছা, এত বছর একটা আন্দোলনের পর রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী 22 জানুয়ারি। আপনার অনুভূতিটা কীরকম? আপনি একজন কর সেবক ছিলেন, আপনার অনুভূতি আমাদের যে হাজার হাজার প্রাণ বিসর্জন হয়েছে সেখানে, তার জন্য আমিও একজন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম যে যাক রামের কাজে আসতে পারি। তখন আমার আর্থিক অবস্থা অনেক শোচনীয়। বাবা সবজি কারবার করতেন, ছোটো মোটো ব্যবসা। মা তখন অবস্থা খারাপ। আমার বোন হলো দুর্গা বাহিনী ট্রেনিংয়ার, ভাই একজন RSS ট্রেনিংয়ার, আমি একজন সুদীপ দুসাদ বজরং দলের সদস্য ছিলাম। আমার দায়িত্ব ছিল দুধপাতিল প্রখণ্ডের সংযোজক। শিলচরের দায়িত্ব ছিল জেলা প্রমুখ মণিভূষণ চৌধুরী, ঝলক চক্রবর্তী। এখন একজন বজরঙ্গী আমাদের কাছে নেই, অজিত নাথ সহসংযোজক ছিলেন। আর কত সালে অযোধ্যাতে যাওয়ার আহ্বানটা জানানো হয়েছিল? আমাদের 2000 ইংরেজিতে ট্রেনিং হয়েছে। ট্রেনিংয়ের পরে আমি সংগঠনের কাজে ব্যস্ত। আর 2002-এ আমাদেরকে বলা হয়েছে যে অযোধ্যা চলো। সন্ত একজন রামদাস নাকি নাম ছিলেন, নামটা আমার মনে পড়ছে না, উনি ইট নিয়ে বলেছিলেন আমি শিলান্যাস করবই। তখন এখান থেকে আমাদের গুজরাট থেকে যারা করসেবক যাচ্ছিল তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে 52 জনকে। তখন আমাদের একটা জোশটা অন্যরকম হয়ে গেল যে যখন রামের কাজে যেয়ে মরতে হয় তো আমরা যাবো মরতে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম বলে একটা গান বেরিয়েছিল, রামলালা কা ধ্যান করো মন্দির কা নির্মাণ করো। তখন আমার আর্থিক অবস্থা অনেক শোচনীয়। আমি অনেক কষ্ট করে সজনা কেটে বেচে বাবা 13 টাকা দিলেন, বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু কালেকশন করে মোটামুটি অযোধ্যা পৌঁছলাম। অযোধ্যা পৌঁছার পরে তো আমি বুঝছি যে এখানে স্বর্গতে এলাম, ভগবানের করে এলাম, আর যদি বাড়িতে না যেতে হয় আর ভালো। আর যে কার্যকর্তারা আর গিয়েছিল আমার সাথে, ওরা এখনও আছে বিভিন্ন দায়িত্বতে। অযোধ্যায় গিয়ে তখন কি দেখলেন 2002 সালে? 2002 সালে যখন অযোধ্যা নামলাম, অযোধ্যার নামে অযোধ্যার যে গেটটা পেরোচিত বুঝছি স্বর্গতে এলাম নাকি। যাওয়ার পর আমাদেরকে বলা হয়েছিল যে প্রত্যেক হিন্দু গ্রামে শিবের আরাধনা করা, শিব শক্তি অর্জন করা। প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে আমরা শিবের পূজা করেছি, শিবাভিষেক করেছি, পূজা করেছি। রামের কাজে তো হনুমানই এক সহায়তা, হনুমান ছাড়া তো রাম মন্দির হবে না। তো ওই যে আমাদের যে সময় গেলাম রাম মন্দিরে গিয়ে দেখি আমাদের তো স্বর্গ পেলাম নাকি। তখন ঘুরলাম, হনুমানগড়ি ঘুরলাম, তারপরে জনক তো ঘুরলাম যেখানে দশরথ বসে রাজত্ব করতেন, ওটাও দেখলাম। কতদিন ছিলেন সেখানে? আমরা সেখানে 5 দিন ছিলাম। 5 দিন অযোধ্যাতে আমাদের কার্যক্রম ছিল। ওইখানে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞতে আমরা পূর্ণাহুতি দেওয়ার জন্য। পূর্ণাহুতিতে আমরা 1 মাস ধরে, 6 মাস ধরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা প্রত্যেক কার্যকর্তাকে বলা হয়েছে যে দিনের মারা 108 বার নাম জপ হবে, 108 বার নাম জপে পূর্ণাহুতি দেওয়া হবে। এখানে যায় গ্রাম থেকে, আমাদের বাড়ির থেকে দুব্বা ঘাস, তারপরে পূজার সামগ্রী, এগুলো নিয়ে রাম মন্দিরে আমরা যজ্ঞতে আহুতি দেব। ওখান থেকে আসার পর আমি ওখান থেকে রামলালা যেখানে বিরাজমান হবেন সেখানে মাটি এনেছিলাম। এরপর সরজু নদীতে গিয়ে স্নান করেছি, যেখানে শ্রী রামচন্দ্র দেহত্যাগ করেছেন, যে ঘাটে সীতাজি স্নান করতেন, ওই সব ঘাটটা দেখলাম। এরপরে তীর্থস্থান অযোধ্যাতে 5 দিনের মধ্যে মোটামুটি একটা ঘোরাঘুরি করলাম চারপাশে। আসবার সময় তো অনেক কষ্টতে আমরা এলাম। আমার কাছে রাম মন্দিরে নিমন্ত্রণ পত্র এসছে। এটা আমার সৌভাগ্য যে রামের কাজ সম্পূর্ণ হতে চলেছে। যেটা উদ্দেশ্য ছিল আমাদের সংগঠনের, তখন অশোক সিংহলজি ছিলেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদের, প্রবীণ ভাইটা করে। আমার নাম শ্রী রিঙ্কু ঘোষ, আমি অযোধ্যা গিয়েছিলাম।
আমাদের মোনা কাকুর সাথে। তাই আমি সর্বপ্রথমে আমি রেলের টিকিট মানে RSS স্টেশনে পেয়েছিলাম, আর আমরা 9 জন কর্মী আসলাম। এই 9 জন কর্মী আমরা RSS স্টেশনে মানে সুযোগ পাই যাওয়ার জন্য। তাই আমরা সব একসাথে গিয়েছিলাম। আর রেলে গেছিলাম, রেলের মধ্যে মানে অনেক কষ্ট হয়েছে, যাওয়ার সময় কষ্ট, আবার সময় কষ্ট। আর রেলের মধ্যে অনেক ভিড়, এই ভিড়ের মধ্যে এমন একবেলা খাই, 2 বেলা খাই না, ফল ডল খেয়ে থাকি, মানে খানির অনেক অসুবিধা। তাই আমরা এই হায়দ্রাবাদ গেলাম। হায়দ্রাবাদে এইখান থেকে আমরা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাই। অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে বাকা 2-3 দিন ছিলাম অ্যারেস্ট হয়ে। তারপরে ওইখান থেকে ত্রিবেণী নদীতে গেলাম। ত্রিবেণী নদীতে স্নান করে তার একদিন পরে গেলাম ওই অযোধ্যা মন্দির গিয়ে আমরা এখানে অযোধ্যা দর্শন করে সঙ্গে আমাদের আমাদের সঙ্গে একজন এইখান থেকে মানে সঙ্গে যাওয়ার সময়, অযোধ্যা ধামে যাওয়ার সময় সে আমাদের ছেড়ে কোথায় চলে গেছে, তাই খোঁজ খবর করতে আমরা চলে এলাম অযোধ্যা ধামের সঙ্গে তাকে রেল স্টেশন তাকে পেলাম। সেখান থেকে তারে নিয়ে সঙ্গে আমরা আইলাম এই গুয়াহাটির মধ্যে। আমি একদিন মানে তারা 7 জন এক কামরায় ছিল, আর আমি একজন, তারা 8 জন এক কামরায় ছিল, আর আমি একলা এক কামরায় ছিলাম। তাই আসে আমার গুয়াহাটি দেখা হয়, গুয়াহাটির মানে একসাথে আমরা আসি, এই বলে আমার কথা। আজ শিলচর সহ গোটা বরাক উপত্যকা রাম নামের আনন্দে ভাসছে। সকাল থেকে শহরে মিছিল আর মিছিল, সারা দিন ধরে মাইকে বাজছে রঘুপতি রাঘব রাজা রাম। আজ আদর্শ ভক্তমণ্ডলের পক্ষ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়, বিভিন্ন সংগঠন এতে যোগ দেয়। রামনগরের বাইপাসে আজ দুর্ঘটনাগ্রস্ত হলো বার্মিজ সুপারি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।
দুর্ঘটনার পর সুপারি পাচারকারীরা ঘটনাস্থল থেকে চম্পট দিয়ে পরে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে। পুলিশের ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। সরলা বিরলার উদ্যোগে অনুষ্ঠিত হলো কুইজ আবৃত্তি ও এক্সটেম্পো স্পিচ প্রতিযোগিতা। এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 19 ও 20 জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শিলচর কলেজিয়েট স্কুল, ডন বস্কো স্কুল, সাউথ পয়েন্ট, ম্যাক মেমোরিয়াল, রেডিয়ান্ট ও সেন্ট কাপাটেনীয় স্কুল। সরলা বিরলার অধ্যক্ষ মৃণয় দাস জানান, শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। শিলচর শঙ্কর মঠ মিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী এবং 108 শ্রীমৎ স্বামী বিবেকানন্দ গিরি মহারাজের 115তম জন্মবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হল। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী আনন্দজি গিরি মহারাজ। উপস্থিত ছিলেন ভুলাগিরির আশ্রমের অধ্যক্ষ শ্রী মাধবানন্দ গিরি মহারাজ, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রামচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে রাম ভোজনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। জ্ঞান ওটাকে বলে যে যে বস্তু সেটাকে সে বস্তুকে জানার নাম হলো জ্ঞান, আর এর বিপরীত জানার নাম হলো অজ্ঞান। তাহলে আমরা কি সবাই কি জ্ঞানের মধ্যে আছি নাকি অজ্ঞানের মধ্যে আছি? এখন আমরা সবাই নিজের নিজের বিবেককে যখন আমরা প্রশ্ন করব, তখন আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। কারণ এই জগৎটা আমরা সত্য মানছি, নিজেকে সত্য মানছি। যা কিছু দেখতেছি, ঘর বাড়ি ধন সম্পদ সত্য, আমরা এটা মেনে যাচ্ছি, কিন্তু আসলে শাস্ত্রে বলছে সব মিথ্যা হয়। যখন আমরা শাস্ত্র বিচার করব অথবা ধর্মগ্রন্থ গুরুর কাছ থেকে যখন আমরা উপদেশ পাবো, তখন আমরা দেখবো কি এটা সব মিথ্যা। সত্য কি? এক পরমাত্মা। সে অনেকের অনীহা এই জলের মধ্যে কেন আশ্রম। আজকে আমরা গুরু মহারাজদের যে দূরদর্শিতা, এই জায়গাতে আজকে নতুন করে সেজে উঠছে, পরিবেশ চারিদিকে অনুকূল পরিবেশ হয়ে গেছে, রাস্তাঘাট ভালো হয়েছে এবং নতুন করে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। আমি এই জন্য এই আশ্রম কমিটির কর্মকর্তা সদস্যবৃন্দ সকলকে তথা এই আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজকে অশেষ সাধুবাদ জানাই এই নূতন উদ্যোগ গ্রহণ করার জন্য। আশ্রমের এরিয়াতে যদি একটি মন্দির না থাকে, আলাদা করে মন্দির না থাকে, আমরা তখন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাম মন্দির নির্মাণে বরাকের অনেক অবদান রয়েছে বললেন সেদিনের কর সেবকরা। রাম মন্দিরের আবেগে আজ বিশাল র্যালি শিলচরে। শিলচর যেন ছোট অযোধ্যা। রামনগর বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত বার্মিজ সুপারের গাড়ি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।